নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। জবাব চাই বাংলা নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি মীনাক্ষী। আজকে জবাব চাইছে বাংলা, তার কারণ একটা অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছে, একটা নজিরবিহীন ঘটনা ঘটে গিয়েছে রাজ্য বিধানসভায়। আজ রাজ্য বিধানসভার অধিবেশনটা ছিল সব অর্থেই নজিরবিহীন। এ রাজ্যের বিধানসভার ইতিহাসে এই প্রথম একটি বিল আনা হলো, যে বিলে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এখন থেকে রাজ্যের সবকটি বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন, যে আচার্য পদটি এতদিন অলঙ্কৃত করতেন রাজ্যের রাজ্যপাল পদাধিকার বলে। এখন থেকে মুখ্যমন্ত্রী পদাধিকার বলে এই আচার্য পদটি অলঙ্কৃত করবেন, অর্থাৎ যখন যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনিই হবেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য। নজিরবিহীন, নতুন নজির তৈরি করবার জন্য, নতুন আইন তৈরি করবার জন্য বিল আনতে হয়। বিল এলো, পেশ হলো, পাসও হলো, কিন্তু সেই বিল পেশ এবং পাসের মাঝখানে আর যা হলো আলোচনা, সেই আলোচনা পর্বে বিরোধী দলনেতাই অনুপস্থিত, বিরোধী দলের মুখ্য সচেতক অনুপস্থিত, সব মিলিয়ে বিরোধী দলের সাতজন বিধায়ক অনুপস্থিত। তার কারণ তাদের ইচ্ছে থাকলেও উপস্থিত থাকার কোনো উপায় ছিল না, তারা সাসপেন্ড হয়ে রয়েছে। ইতিমধ্যে আদালতের দরজা খটখট করেছিলেন, কিন্তু আদালত জানিয়েছিল যে বিধানসভার অভিভাবক স্পিকার তার সঙ্গে কথা বলে ব্যাপারটা আপোষে মিটিয়ে দিতে। সেই মতো একটা আপোষ মীমাংসার মতো করে আবেদনও জানানো হয়েছিল, যে আবেদনে সাড়া মেলেনি। কাল আবার নতুন করে হাইকোর্টে যাওয়ার তোড়জোড় করছে বিজেপি পরিষদীয় দল, সেটা অন্য প্রশ্ন। কিন্তু নজির ভাঙল, এত গুরুত্বপূর্ণ একটা বিল, তার আলোচনায় অংশ নিলেন না বিরোধী দলনেতা। এত গুরুত্বপূর্ণ একটা বিল, সেই বিলের ভোটাভুটিতে থাকতেই পারলেন না বিরোধী দলনেতা, তার মতটা জানাতেই পারলেন না। তার থেকেও বড় চমক আছে, শেষ বেলায় আমরা দেখলাম রাজ্যের বিরোধী দলনেতা একটি অভিযোগ আনলেন। তিনি বললেন আসলে তাদের পক্ষে, অর্থাৎ বিজেপির পক্ষে, রাজ্যের বিরোধীদের পক্ষে এবং এই বিলের বিপক্ষে ভোট পড়েছিল মোট 57টি। 57 জন বিধায়ক বিজেপির পক্ষ থেকে বিধানসভায় উপস্থিত ছিলেন, যে 7 জনকে সাসপেন্ড করা হয়েছে তারা বাদ দিয়ে। বিধানসভায় বিরোধী দলনেতার প্রশ্ন ছিল, তাহলে 40 কেন দেখাচ্ছে এই বিলের বিরুদ্ধে ভোটের সংখ্যা? ছাপ্পা হয়েছে। তার আরও বড় অভিযোগ ছিল, তাদের পক্ষের 15টি বা 17টি ভোট কমিয়ে তৃণমূলের পক্ষে জুড়ে দেওয়া হয়েছে। তৃণমূলের অতজন বিধায়ক বিধানসভায় উপস্থিতি ছিলেন না। সোজা কথায় ছাপ্পা, বিজেপির পক্ষের ভোট চলে গিয়েছে তৃণমূলের পক্ষের ভোটের খাতায়। এও কি সম্ভব? বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, পাল্টা তৃণমূলের তরফ থেকে উত্তর দেওয়া হয়েছে, তদন্তের জন্য কোর্টে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু এই সব কিছুর মাঝখানে যা কেউ কস্মিন কালেও বোধহয় ভাবতে পারেনি, ইভেন আমরাও পারিনি, বিশ্বাস করুন। আমরা ভেবেছিলাম অন্য কোনো সমস্যা হয়তো হয়ে থাকতে পারে বা আরেকটা রাজনৈতিক বিতর্ক, কিন্তু কিছুক্ষণ আগে স্পিকারের অফিস থেকে যা জানানো হয়েছে, নজিরবিহীন রাজ্যের বিধানসভার ইতিহাস। বিধানসভায় এত বড় একটা বিলের এত বড় একটা ভোটাভুটি, তার সংখ্যা গোনায় ভুল হয়েছে। 167টা, মাফ করবেন, 182টা ভোট তৃণমূলের পক্ষে পড়ে বলে জানানো হয়েছিল, আসলে পড়েছে 167। আর বিজেপির পক্ষে 40টা ভোট পড়ে বলে জানানো হয়েছিল, আসলে পড়েছে 55। মানে সোজা কথায় 55টা ভোট বিজেপির, 40 হয়েছে, 15টা ভোট বিজেপির তরফ থেকে যুক্ত হয়ে গেছিল তৃণমূলের তরফে। 167 জায়গায় দেখাচ্ছিল 182। কিভাবে হলো? নথিভুক্তকরণের সময় এত বড় গণ্ডগোল। ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন স্পিকার, কিন্তু তার আগেই তো নতুন নজির তৈরি হয়ে গেছে রাজ্য বিধানসভা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ এই বিল পেশের পর ছাপ্পা ভোট শব্দটি উচ্চারণ করে বিধানসভার ভিতরে, আইনসভার ভিতরে ছাপ্পা ভোটের অভিযোগ এনে ঠিক কি বলেছিলেন একবার শুনেন। 2006-এর মেম্বার আমি আপনাকে বলি, অ্যাসেম্বলির রুলে পরিষ্কার আছে, সাব জুডিস ম্যাটার থাকলে মেনশন অ্যান্ড ডিসকাশন। 57 বিজেপি বেটার ভোট দিয়েছে, বলছে 40, এখানেও ছাপ্পা। আমরা এটা কোর্টে যাবো, এটাও কোর্টে যাবো, এটাও কাউন্ট করার জন্য কোর্টে যাবো। এখানেও ছাপ্পা মারছে 57, আর আমরা বাইরে এতগুলো লোক আছে। দেখুন 57 ভিতর থেকে এলো। চলুন আমরা, অর্থাৎ বিধানসভা ভোট থেকে শুরু করে কলকাতা পুরসভার ভোট থেকে শুরু করে পুর নিগমের ভোট, সব জায়গাতেই যে বিজেপি যেখানে ছাপ্পা ভোটের অভিযোগ করে, এবার একেবারে নজিরবিহীনভাবে বিধানসভার ভেতরে যে ভোট হলো সেখানেও ছাপ্পা ভোটের অভিযোগ। এবং তারপরে যেখানে আদালতে যাওয়ার কথা বললেন শুভেন্দু অধিকারী, বিধানসভার বিরোধী দলনেতা, তারপরে
যেটি জানানো হলো বিধানসভার পক্ষ থেকে সেটি হচ্ছে ভোটের নথিভুক্ত করার সময় কিছু একটা গন্ডগোল হয়ে গিয়েছিল, ভোট গুনতে ভুল হয়েছিল। অর্থাৎ স্পিকারের এই মন্তব্য যখন তিনি করছেন তার আগেই কিন্তু সেই নজিরটা সৃষ্টি হয়ে গেছে, যেটা বিধানসভার ভেতরেও ভোট গুনতে ভুল। আমরা বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে বিট্টু রায়চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। বিট্টু, স্পিকার ঠিক কি জানালেন, এ কেমন ভুল? দেখো, একদমই স্পিকার যেটা জানাচ্ছেন যে গোটা বিষয়টা কি করে ঘটলো, নথিভুক্তকরণে কি করে ভুল হলো সেটা নিয়ে তিনি ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে একটা বিষয় গুরুত্বপূর্ণ, গোটা বিষয়টা কিন্তু বিধানসভার অভ্যন্তরে যখন সংখ্যাটা প্রকাশ করা হচ্ছে স্পিকারের তরফে বা স্পিকারের মুখ দিয়ে আমরা শুনছি, সেটা কিন্তু নথিভুক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ ইতিমধ্যে যেটা নথিভুক্ত হয়েছে বিধানসভার অভ্যন্তরে, সে ভোটের সংখ্যাটা তোমাকে একবার বলে রাখি 182/40, অর্থাৎ 182টা তৃণমূলের ভোট এবং 40টা বিজেপির ভোট। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যখন পুরোপুরি বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, তখন দেখা গেল যে এই মুহূর্তে ভোটের সংখ্যা হচ্ছে 167, অর্থাৎ তৃণমূল 167 এবং 55 বিজেপির তরফে বলা হচ্ছিল যে তারা 57 জন উপস্থিত ছিলেন, সেক্ষেত্রে 40 জন কি করে নথিভুক্ত হলো এবং এখানেই তারা ছাপ্পা ভোটের অভিযোগ তুলছিলেন এবং এই অভিযোগকে কেন্দ্র করেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানাচ্ছিলেন তিনি কোর্টের দ্বারস্থ হবেন। কিন্তু তারপরে দেখা গেল অদ্ভুত একটা পরিবর্তন, ভোট সংখ্যা তৃণমূলের অনেকটা কমে গেল এবং বিজেপির এক ধাপে অনেকটা বেড়ে গেল। এখানে দাঁড়িয়ে এই যে ভোটের সংখ্যাটা প্রথমে স্পিকার যে তুলে ধরেছিলেন হাউসের ভেতরে, তারপরে পার্থ চট্টোপাধ্যায়, তাপস রায় তাদের তরফে একটা বক্তব্য করা হচ্ছিল যে এই যে বিলটা আনা হয়েছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আচার্য পদে যে বিলটা আনা হয়েছে, সে বিলের হয়তো সমর্থন জানিয়েছেন বহু 17 জন বিজেপি বিধায়ক, কিন্তু শেষ পর্যন্ত ছবিটা সম্পূর্ণ 180 ডিগ্রি উল্টে গেল। তাহলে এখানে যে বিধানসভার যে নথিভুক্ত হয়ে গেল যে 182, তার পাশাপাশি 40, তো এই যে নথিভুক্তিকরণ হয়ে যাওয়াটা সেটা কি পরবর্তীকালে বদলানো হবে? অর্থাৎ স্পিকার যে তদন্তের নির্দেশ দিয়েছেন তারপরে কি সেই সংখ্যাটা বদলে ফেলা হবে? যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডটা কি বদলে ফেলা হবে? এটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত একাধিক প্রশ্ন রয়েছে। এখন আগামীকালের দেখার বিষয় যে আগামীকাল স্পিকার এইটা নিয়ে হাউসের ভেতরে কোনো রকম মন্তব্য করেন কিনা, বা যে ভোটটা অরিজিনাল ভোট হয়েছে সেই ভোটটা আবার পুনরায় তিনি নথিভুক্ত করেন কিনা। আপাতত ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য। যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে আমরা 7 জন বাইরে রয়েছি, কারণ আমরা জানি যে বাজেট অধিবেশনের সময় সাসপেন্ড হয়েছিলেন শুভেন্দু অধিকারী সহ 7 জন বিধায়ক। শুভেন্দু অধিকারী সংখ্যা গুণে বলছেন আমরা 7 জন বাইরে রয়েছি, ভেতরে রয়েছেন 57 জন বিধায়ক আমাদের, তাহলে ভোট কি করে 40 পড়ল বিপক্ষে? এই অঙ্ক তিনি মেলাতে পারছিলেন না এবং তার পক্ষ থেকে তিনি জানিয়েছেন যে তিনি আদালতের দ্বারস্থ হবেন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি প্রতিক্রিয়া দিয়েছিলেন, শুনুন। একদিকে রাজ্যপাল কি করবেন তা তিনি আগাম জানেন, আর আরেকদিকে হচ্ছে কনকারেন্ট লিস্ট হলেই যেন রাষ্ট্রপতির কাছে চলে যাবে। বিরোধী দলনেতা পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে আসলে তিনি এবং তার দল মহামহিম, রাজ্যপাল তাদের হাতের ক্রীড়ানক মাত্র। যে আইনগুলোর চন্দ্রিমা ভট্টাচার্য যে বিষয়ে কথা বলছিলেন সেটাও এই বিল সংক্রান্ত বিষয়, কিন্তু ভোটাভুটির বিষয় নয়। সেই বিষয়টা তো আসবো আমরা যখন বিতর্কে আসবো, কিন্তু তার আগে ব্রাত্য বসু, রাজ্যের শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী, তিনি এই ছাপ্পা ভোটের অভিযোগ যখন তোলেন শুভেন্দু অধিকারী এই বিলটি প্রসঙ্গে, এই বিল পাস হওয়া প্রসঙ্গে, কি রিয়াক্ট করেছিলেন, কি প্রতিক্রিয়া দিয়েছিলেন ব্রাত্য বসু? আসুন শুনে নিই। এই রহস্যময় 17 জন কারা? আমি এটা জানতে চাই, এই রহস্যময় 17 জন কারা? তারা কেউ কি চলে গেছিলেন নাকি সবাই ভোট দিয়েছিলেন? তো আমি এটা যতক্ষণ না আমার নিশ্চয়ই সম্মানীয় স্পিকারের উত্তর দিতে পারবেন। খুব কায়দা করে, খুব ব্যঙ্গ করে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী যে উত্তরটি দিয়েছিলেন, বোধহয় সেই উত্তরটি এখন তার নিজের বুকেই খচখচ করে বিঁধছে কাঁটার মতো। ব্যঙ্গ করে বলছিলেন, আমি জানতে চাই এই অদৃশ্য 17 জন কারা। আমার ধারণা 17 না হলে অন্তত অদৃশ্য 15 জনের হদিশ ব্রাত্য বসু রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী পেয়ে গিয়েছেন এবং এটাও জানতে পেরে গিয়েছেন এমন গুরুত্বপূর্ণ একটি বিল, তার পেশ, পাস, তার ভোটাভুটি, সব কিছুকে ঘিরে থাকলে একটি এমন বিতর্ক, যে বিতর্ক নিয়ে ভবিষ্যতে হয়তো তারাও কিছুটা অস্বস্তিতে পড়বেন। তার কারণ এই বিতর্কর শেষে যে ভোটাভুটি, তাতে বিজেপির পক্ষে পড়া 15টি ভোট উধাও হয়ে চলে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষে, শাসক দলের পক্ষে। আর একবার শুনবো রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুভেন্দু অধিকারী এই
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ঠিক কতটা ব্যঙ্গ করে বলেছিলেন এ প্রসঙ্গে, আর তারপরে শেষমেশ সে ব্যঙ্গের কি ফল ফলেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। স্পিকার নিজেই তদন্তের নির্দেশ দিয়েছেন কিভাবে তৃণমূলের, মাফ করবেন, বিজেপির ভোট তৃণমূলের পক্ষে গিয়ে যোগ হলো আর বিজেপির পক্ষ থেকে উধাও হয়ে গেল। আরও একবার রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য। এই রহস্যময় 17 জন কারা? আমি এটা জানতে চাই, এই রহস্যময় 17 জন কারা? তারা কেউ কি চলে গেছিলেন নাকি সবাই ভোট দিয়েছিলেন? তো আমি এটা যতক্ষণ না আমার নিশ্চয়ই সম্মানীয় স্পিকারের উত্তর দিতে পারবেন। রহস্যময় 17 জনকে নিয়ে ব্রাত্যবাবুর এত প্রশ্ন, এত ব্যঙ্গ, জানতে চাইছিলেন কোথাও চলে গিয়েছিলেন কিনা? না, ব্রাত্যবাবু নিশ্চয়ই বুঝতে পারছেন স্পিকারের অফিসকে, স্পিকারের কাছে আপনি জানতে চেয়েছিলেন, স্পিকারের অফিস জানাচ্ছে তারা চলে যাননি, তাদের ভোটটা চলে গিয়েছিল। কিভাবে, কি কারিকুরিতে, কোন কল কবজায়, সেটা আপনারাই বলতে পারবেন। মীনাক্ষী, যেখান থেকে 182 এবং পরে 167, এই 15 জনের রহস্যই যেন আরো ঘনীভূত হচ্ছে। ব্রাত্য বসু যেটি বললেন যে এই 17 জন, তাদের নিয়ে তার প্রশ্নের উত্তর তিনি হয়তো ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন, কারণ নথিভুক্তকরণের সময়, আবারও বলছি আমরা, নথিভুক্তকরণের সময় দেখা যায় 167টি এবং 55টি ভোট যথাক্রমে পক্ষে এবং বিপক্ষে পড়েছে। তাহলে এই ভোটগুলো কোথায় গেল সেই প্রশ্ন যেমন থাকছে, তেমনি এত বড় ভুল বিধানসভার ভেতরে ভোট গণনার ক্ষেত্রে, এত বড় ভুল কিভাবে সম্ভব, কি করেই বা হলো, কোন পথে হলো? বিরোধীদের ছাপ্পা ভোটের অভিযোগ, বিজেপির ছাপ্পা ভোটের অভিযোগ, বিধানসভার ভেতরেও কি তাহলে ছাপ্পা ভোটের অভিযোগ তারা করছে শাসক দলকে? আমাদের সঙ্গে এই বিষয়ে জবাব চায় বাংলা এই মুহূর্তে ডিবেটে রয়েছেন শর্মিষ্ঠা ভট্টাচার্য, বিজেপি মুখপাত্র। কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন কোহিনুর মজুমদার, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। রাজনৈতিক বিশ্লেষক সৌরভপ্রিয় দত্ত রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। আমি শুরুতেই শর্মিষ্ঠা ভট্টাচার্যের কাছে যাব। শর্মিষ্ঠাদি, বিরোধী দলনেতা আগেই বলেছিলেন যে আদালতের দ্বারস্থ হবেন, 57 থেকে কি করে 40 হলো? এবার তো 55 জন আপনাদের বিপক্ষে ভোট দিয়েছিলেন বলে ইতিমধ্যেই যা তথ্য আমাদের কাছে এসে পৌঁছলো, স্পিকার নিজে বললেন। এই ধোঁয়াশাটা ঠিক কিভাবে, এই কনফিউশনটা কেন ক্রিয়েট হলো আপনার কি মনে হয়? আপনারা ছাপ্পা ভোটের অভিযোগই বা করছেন কেন? দেখুন, একটা কথা আছে না বাংলায়, যে তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। তা বিজেপির ভূত এরা সর্ব জায়গায় দেখছে। আসল কথা, এরা বিধানসভার ভেতরেই যে ভোটাভুটি, এটাকে এরা পঞ্চায়েত বা কর্পোরেশন ইলেকশনের সঙ্গে এরা গুলিয়ে ফেলেছে। এবং বিধানসভায় আমি আপনাকে প্রশ্ন করছি, বিধানসভায় কোন কাজটা ঠিক হচ্ছে একটু আমাকে বলবেন? আজকে বিরোধী দলনেতা ছাড়া বিধানসভার অধিবেশন বসছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগটা কিন্তু প্রমাণিত নয়। এবং বিধানসভার আমার মনে হয় যিনি স্পিকার, তার কিছু করার নেই, তিনি যেগুলো বলছেন পুরোটাই স্ক্রিপ্টেড। যা স্ক্রিপ্ট তাকে করে দেওয়া হয়েছে তিনি সেটাই বলছেন বলে আমার মনে হয়, তার এখানে কিছু করার নেই। এবং আপনি দেখবেন উল্লেখযোগ্য ভাবে আজকে ভোটাভুটি হলো, গোনাগুনি হলো না, কিছু হলো, তার আগে উনি ডিক্লেয়ার করে দিলেন 182-40। এরপরে নিজেরাই আবার উল্টে আবার বলছেন পরে 167-55। এটা পরে কি হবে আমরা জানি না। এটাই হচ্ছে বর্তমান পশ্চিম বাংলা। এবং আমাদের বিরোধী দলের বেশ কয়েকজন 7-8 জন বিধায়ক, তারা কিন্তু বিধানসভার বাইরে রয়েছেন বিধায়করা। এবং আমাদের বিরোধী দলনেতা লিডার অফ অপোজিশন, তিনিও বিধানসভার বাইরে রয়েছে। না, আপনি কি বলতে চাইছেন শর্মিষ্ঠাদি, আপনি কি বলতে চাইছেন এটা ইচ্ছাকৃত ভুল? আপনি কি বলতে চাইছেন এটা কি ইচ্ছে করে গণনাতে ভুল হয়েছে? একদম ইচ্ছাকৃত ভুল পুরোটাই। যার জন্য দেখবেন শিক্ষামন্ত্রীর যে বক্তব্য, তিনি তার বক্তব্য তারপরে ঢোক গিলছেন, তিনিও কিন্তু ঢোক গিলছেন। আজকে তারা পুরোপুরি জিনিসটা না জেনে তারা বলেন কি করে, প্রশ্নটা তো থাকবেই। এবং এইটা যদি এটা বিধানসভার একটা ভিতরের যে ঘটনা, সেখানে যদি এত বড় ভুল হয়, তাহলে আমরা কাদের উপর আস্থা রাখবো? এটা তো কোর্টে যেতেই পারে, বিরোধী দলনেতা তারা তো কোর্টে যেতেই পারে, কারণ এত বড় ভুল। শর্মিষ্ঠা দেবীর কথার সূত্র ধরে আমি সৌরভপ্রিয় দত্ত আপনার কাছে আসবো। রাজনৈতিক বিশ্লেষক সৌরভপ্রিয় দত্ত আমার সঙ্গে রয়েছেন। সৌরভপ্রিয় বাবু, বিধানসভায় বিরোধী দলনেতা শুধু কোর্টে যেতেই পারেন, এর মধ্যে আবদ্ধ থাকেনি। তিনি বলেছিলেন তিনি কোর্টে যাবেন। আমার প্রশ্ন, কোর্টে যাবেন এবং এরকম একটা সিরিয়াস বিষয় নিয়ে বিরোধী দলনেতা কথা বলছেন, এটার পরই কি কোথাও শেষমেশ টনক নড়ে?
নাহলে ছাপ্পা ভোটটা এমন ছাপ্পা হয়েই থেকে যেত? না, বিষয় হচ্ছে ছাপ্পা ভোটের বিষয় না। যদি আজকে দেখা যেত 182-40 যেটা হয়েছিল, প্রাত্যবাবু আপনারা বলছেন যে ঢোক গিলতে হয়েছে, এটা ঢোক গেলার ব্যাপার না। প্রাত্যবাবু অবাক হয়েছেন যে এটা কি করে হয়, এবং আমাদের মধ্যে সততা আছে বলেই পরবর্তীকালে স্পিকার হয়তো কোনো জায়গায় ভুল হয়েছে, সেখানে সৌরভ বাবু, আপনি পরবর্তীকালে বোধহয় শুনতে একটু ভুল করেছেন ব্রাত্যবাবুর কথাটা। আমি আরেকবার আপনার জন্য এবং আমার দর্শকদের জন্য শোনাই। আমি খুব ভালোভাবে না না, আমি শুনি আরেকবার শোনাই, কথা। আরেকবার শোনাই, তাহলে আপনি বুঝতে আমি পারবেন। খুব ভালোভাবে আমি আরেকবার শোনাই, আরেকবার শোনাই, আপনি শুনুন না, একটু ধৈর্য ধরে শুনুন না, আরেকবার বলুন, শোনাই, বলুন। আরেকবার শোনাই ব্রাত্য বসুর বক্তব্য শুনুন। কতটা সততার সঙ্গে, কতটা আশ্চর্য হয়ে ব্রাত্য বসু কথা বলছেন, আর কতটা ব্যঙ্গ, কতটা শ্লেষের সঙ্গে কথা বলছেন। শ্লেষটাও খুব স্পষ্ট। বিজেপির বিধায়করা বিজেপির সঙ্গে আছেন না অন্য কোনো দিকে চলে গেছেন, যে হুমকিটা প্রত্যেক দিন প্রতিনিয়ত বিজেপি শিবিরের জন্য উড়ে আসে তৃণমূল শিবির থেকে। একবার শুনে নিন সৌরভপ্রিয় বাবু, একবার শুনুন, চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করে নি, আবার আসছি আমরা ডিবেটে। কোনটা? আরো একবার ব্রাত্যবাবুর বক্তব্য। এই রহস্যময় 17 জন কারা? আমি এটা জানতে চাই, এই রহস্যময় 17 জন কারা? তারা কেউ কি চলে গেছিলেন, নাকি সবাই ভোট দিয়েছিলেন? তো আমি এটা যতক্ষণ না আমার নিশ্চয়ই সম্মানীয় স্পিকারের উত্তর দিতে পারবেন। নিশ্চয় সম্মানীয় স্পিকারের উত্তর দিতে পারবেন। কিসের উত্তর? এই রহস্যময় 17 জন কারা? এরা সবাই কি ভোট দিয়েছিলেন নাকি চলে গিয়েছিলেন? সৌরভপ্রিয় বাবু বলুন তো। সৌরভপ্রিয় বাবু বলুন না। আরে প্লিজ প্লিজ, আরে সৌরভপ্রিয় বাবু প্লিজ, আপনি বলবেন, কিন্তু প্লিজ অযৌক্তিক কিছু বলবেন, এটা আপনার কাছে অনুরোধ করছি, একটু যুক্তিতে বলুন। বলুন এবার কি মনে হলো? আমি যুক্তিটাই বলছি। প্রাত্য বসুর কথাকে আপনি কিভাবে নেবেন, রাম কিভাবে নেবে, শ্যাম কিভাবে নেবে, সেটা নেওয়ার উপর ডিপেন্ড করে। প্রাত্যবাবু অবাক হয়েছেন এবং তিনি বলেছেন স্পিকার এই বিষয়টা দেখবে। তো এখানে আপনাদের কাছে ব্যঙ্গাত্মক মনে হচ্ছে কেন? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, সে কোর্টে যাওয়ার হুমকি দিয়েছে। আমি একটা কথা বলি, তার কাজটাই হচ্ছে হাইকোর্টে, সে তো মানুষের সঙ্গে নেই। সে যে লোডশেডিং করে ভোটে জিতেছিল, তার কেসটাও কোর্টে রয়েছে। তাহলে কোর্টকে সেই রায়টাও দিতে হবে। আচ্ছা সৌরভপ্রিয় বাবু, আপনি কি ভুলে যাচ্ছেন, সৌরভপ্রিয় বাবু আপনি কি ভুলে যাচ্ছেন যে এই বাংলাতে, সৌরভপ্রিয় বাবু আপনি কি ভুলে যাচ্ছেন যে এই বাংলাতে কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের একজন হেরে যাওয়া প্রার্থী এই গত বিধানসভা নির্বাচনে তিনি কোর্টে গিয়েছিলেন, এবং কোর্টে যাওয়ার পরে শেষমেশ কি ফল বেরিয়েছে সেটাও নিশ্চয়ই আপনারা জানেন। তিনি দেশের নাগরিক নন, বিদেশের নাগরিক, বিদেশি। সেই তৃণমূলের প্রার্থীর আগে বিজেপির প্রার্থী ছিল। আমার সেটা নিয়ে প্রশ্ন নয়, আমার সেটা নিয়ে প্রশ্ন, আপনি কোর্টে যাওয়ার কথা বললেন কিনা, আমার সেটা নিয়ে প্রশ্ন নয়, আপনি কোর্টে যাওয়ার কথা বলেন। আরে সৌরভপ্রিয় বাবু আপনি প্লিজ প্রশ্নের উত্তর দিন না। আরে সৌরভপ্রিয় বাবু প্রশ্নের বিষয় থাকুন না। সৌরভপ্রিয় বাবু প্লিজ, সৌরভপ্রিয় বাবু প্লিজ বিষয় থাকুন। আপনি কোর্টে যাওয়ার কথা বলছেন, কোর্টে তো এই প্রার্থীও গিয়েছিলেন, কোর্টে কে না যায়? আমি বলছি না, শুভেন্দু অধিকারী বলেছে। আমি তো সেটা জিজ্ঞাসা করছি, একজন হেরে প্রার্থী গিয়েছিলেন, একজন বিদেশি প্রার্থী গিয়েছিলেন। আরে সেই প্রার্থী তো বিজেপির প্রার্থী ছিল। বিজেপির হয়ে হেরে গেছিলেন, তখন কোর্টে যাননি। বিজেপির হয়ে হেরে গেছিলেন, তখন কোর্টে যাননি। ওই অপদার্থ নির্বাচন কমিশন, ওই অপদার্থ না বিজেপির হয়ে হেরে গেছিলেন, তখন কোর্টে যাননি। তখন এদের মনে পড়ে, তখন আমি বলছি বিজেপির হয়ে কোর্টে গেছিলেন তখন। আরে সৌরভপ্রিয় বাবু প্লিজ, আপনারা কোথায় ছিলেন তখন? না সৌরভপ্রিয় বাবু আপনি বিষয়ে থাকুন না। আরে সৌরভপ্রিয় বাবু একটু বিষয়ে থাকুন না, নাকি অসুবিধা হচ্ছে বিষয়ে ঢুকতে? বিষয় তো আছি। আপনি কোথায় বিষয়ের বাইরে বলছেন কেন? বিষয়ের বাইরে বলছেন কেন? ভোট নিয়ে যদি কারোর সংশয় থাকে, ভোটে জেতা হারা নিয়ে সংশয় থাকলে যে কেউ কোর্টে যেতে পারেন। বিদেশি নাগরিক এদেশে ভোট এলেও কোর্টে যেতে পারেন। তাহলে শুভেন্দু অধিকারী নিশ্চয়ই যেতে পারেন না? তাহলে শুভেন্দু অধিকারী নিশ্চয়ই যেতে পারেন। আইনসভার ভিতরে ভোটে চাপ্পা হলে বিরোধী দলনেতা যেতে পারেন না? আরে আপনি তো সৌরভপ্রিয় বাবু, আপনি তো বিশ্লেষক সৌরভপ্রিয় বাবু, আপনি কোন শাক দিয়ে কোন মাছটা ঢাকছেন? আসতে গন্ধ বেরোচ্ছে। দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু আপনার কি মনে হয় বলুন তো? মানে আমার যেটা মনে হয়, এটা তো নজিরবিহীন ঘটনা বটেই। আসলে আমাদের যে নেতা নেত্রী নির্বাচিত হয় বা যা কিছু হয়, সেখানে তো কোনো প্যারামিটার নেই। না হলে আমি বলতাম যে ক্লাস 1-2-তে তো আমরা ওই 1-2 যোগ বিয়োগটা শেখাই, তো সেটা তো এখানে বোধহয় আমার জানা নেই। মানে এটা তো সিলি মিস্টেক বলে আমি উড়িয়ে দিতে পারবো না, মানে ভুল। আর আরেকটা আমার জিনিস থাকবে জানার, সেটা হচ্ছে যে আপনারা বলছেন 40 বা 55, 40টা মানে 55টা 40 হয়েছে, 55 হবে, কিন্তু অ্যাকচুয়ালি তো 57 হওয়ার কথা, আরো দুটো তো বোধহয় গ্যাপ রয়ে গেছে। আসলে ব্যাপারটা হচ্ছে, দেখুন আমার যেটা মনে হয়, গণতন্ত্রে কিন্তু নেতা নয়, গণরাই প্রধান। হ্যাঁ, কিন্তু এই গণদের মুশকিল হচ্ছে, গণরা বড্ড উদাসীন হয়ে গেছে, যার ফলে যারা যে সমস্ত নেত্রী আমরা
বলছি নেওয়ার চেষ্টা করছি। আপনারা বলছেন এই বিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার মতে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিল বোধহয় নয়। কারণ এর আগে যদি আমরা খেয়াল করে দেখি যে রাজ্যপাল বা কিছু যিনি আচার্য পদে ছিলেন, তো তিনিও একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, মুখ্যমন্ত্রী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। অতএব রাজনৈতিক ব্যক্তিত্ব একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় আসছে। আমরা কিন্তু কেউ বলছি না বা কেউ দাবি করছি না যে শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় রাজনৈতিক ব্যক্তিত্ব কেন কোনো শিক্ষাবিদ বা রাজনৈতিক এর মাথায় নয়। আমরা কিন্তু সেই গড্ডালিকা প্রভায় গা ভাসিয়ে যেটা আমাদের নেতা নেত্রীরা আমাদের বোঝাবার চেষ্টা করছেন বা শাসক দল বোঝাবার চেষ্টা করছেন, আমরা সেই দিকে এগোচ্ছি। সৌরপ্রিয় বলছেন যে মুখ্যমন্ত্রী কখনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন না। একদম তাই, মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী কোনো রাজনৈতিক পরিচয় নেই, মুখ্যমন্ত্রীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, প্রত্যেকের মুখ্যমন্ত্রী। রাজ্যপাল তো সবার রাজ্যপাল। আপনারা তাহলে বিশ্বভারতীর ক্ষেত্রে আপনারা প্রধানমন্ত্রীর নাম টেনে আনেন কেন? তখন কেন বলেন যে রাজনৈতিক ব্যক্তি থাকতে পারেন কিনা? আচার্য হচ্ছে না, সমস্যাটা কোথায়? না, তা রাজ্যপাল আচার্য হলে সমস্যা কোথায়? করা হয়নি, মুখ্যমন্ত্রী হিসেবে করা হয়েছে। আমার বক্তব্য রাজ্যপাল আচার্য হলে কোনো সমস্যা নেই, তো সমস্যা ছিল না। মানে এটা কারোর গায়ে লাগছে না সৌরপ্রিয় বাবু। বিজেপির দালাল হয়ে কাজ করে। দেবাশিস বাবু এক মিনিট, সৌরপ্রিয় বাবু কারোর গায়ে লাগছে না। আমার শুধু প্রশ্ন, একজন রাজনৈতিক ব্যক্তিকে দিয়ে আরেকজন রাজনৈতিক ব্যক্তি রিপ্লেস করছে, এতে বদলটা কোথায়? না না, আমি তো সঞ্চালক হিসেবে জিজ্ঞাসা করছি আপনাকে। না না, আমার প্রশ্ন আপনার কাছে, সঞ্চালনের কাজটাই তো করছি। সৌরপ্রিয় বাবু, আরে ওটা আপনি আমাকে শেখাবেন নাকি? ওটা তো জানি আমি, ওটা জানি বলে এখানে বসে আছি। আপনি আমার প্রশ্নের উত্তর দিন। আরে সৌরপ্রিয় বাবু শুনুন না, সৌরপ্রিয় বাবু শুনুন, সৌরপ্রিয় বাবু শুনুন প্লিজ, একটু মন দিয়ে শুনুন। আপনি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন করবার জন্য আজকের ডিবেটে আসেননি। আপনি আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসেছেন। আপনি আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসেছেন, তো আপনি আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসেছেন, তো তাহলে প্রশ্নের উত্তরটা দিন প্লিজ। আপনি প্লিজ আপনি আমার প্রশ্নের উত্তর দিন। আমি বলছি একজন রাজনৈতিক ব্যক্তিকে আরেকজন রাজনৈতিক ব্যক্তি রিপ্লেস করলে গায়ে তো লাগবেই, তার কারণ তাহলে বদলটা কোথায় সেই জন্য জিজ্ঞাসা করছি। এর মধ্যে বিজেপি কংগ্রেস খুঁজছেন কেন? না, আমি আপনাকে কি বললাম, মুখ্যমন্ত্রী হচ্ছে সবার মুখ্যমন্ত্রী, তিনি আচার্য হলে আপত্তি কোথায়? রাজ্যপাল তো সবার আচার্য, তিনি আচার্য হলেই বা আপত্তি কোথায়? আরে অদ্ভুত ব্যাপার। আমি কি বললাম, মুখ্যমন্ত্রী, আপনি আমার প্রশ্নের উত্তর দিন। যদি মুখ্যমন্ত্রী হয় আচার্য, আপনার আপত্তি কোথায়? রাজ্যপাল আচার্য থাকাতে আপত্তি কোথায়? এটা তো জিজ্ঞাসা করছি। কেন কেরালায় হয়নি? কি নিয়ে আপত্তি? উদাহরণ নেই। আরে জিজ্ঞাসা করছি রাজ্যপাল আচার্য হলে আপত্তি কোথায়? এতদিন তো তাই ছিল। উদাহরণ নেই, শুধু বাংলায় বলছি রাজ্যপাল আচার্য হলে আপত্তি কোথায়? এতদিন তো এটাই ছিল। এটা কি শুধু বাংলায় হচ্ছে? আমি জিজ্ঞাসা আমি জিজ্ঞাসা করছি কেন, কারণটা কি? আরে অদ্ভুত ব্যাপার। আমি বলছি বাংলায় আপনাদের এটা নিয়ে আলোচনার বিষয়। আরে কি মুশকিল, আপনি হোয়াট অ্যাবাউট চলে যাচ্ছেন কেন? আমি বলছি কারণটা কি? আমার একটা প্রশ্ন আছে। না, আমি বলবো না, গুজরাটে হতে পারলে কেরালায় হতে পারলে কেন বাংলায় হবে না? মুখ্যমন্ত্রী দেবাশিস বাবু কিছু বলছেন, শুনি। দেবাশিস বাবু কি প্রশ্ন আপনার? আমার ওনাকে একটা প্রশ্ন আছে, যে কোনো শিক্ষাবিদ থাকলে তাহলে শিক্ষা ব্যবস্থায় ভ্যালু এডিশন বেশি করতে পারতেন না মুখ্যমন্ত্রী বেশি করতে পারবেন? বলুন। ভ্যালু এডিশন কে করবেন? আচার্য তো ভ্যালু এডিশন করতে হয়। আরে শিক্ষাবিদ বেশি ভ্যালু এডিশন করবেন না মুখ্যমন্ত্রী বেশি ভ্যালু এডিশন করবেন? মুখ্যমন্ত্রী থাকলে ভ্যালু এডিশন কমে যাবে? আপনি বলুন। শিক্ষাবিদ থেকে আমি প্রশ্নটা আপনাকে করেছি, আপনি উল্টো প্রশ্ন করছেন। আমি উল্টো প্রশ্ন করছেন, আমি জিজ্ঞেস করেছি শিক্ষাবিদ থাকলে ভ্যালু এডিশন বেশি হবে না মুখ্যমন্ত্রী থাকলে? আপনি আমাকে বলুন ভ্যালু এড করতে হবে কি পাস করেছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি পাস করেছে যে ভ্যালু এডিশন হয়েছে ভারতবর্ষের? না, সৌরপ্রিয় বাবু, আপনি তো এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন। আপনি তো প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। একজন শিক্ষক, আপনি তো প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। সৌরপ্রিয় বাবু, আপনি কানে কম শুনছেন। যেটা জিজ্ঞেস করা হচ্ছে যে শিক্ষাবিদ, শুনুন, আপনার কাছেই উত্তর নেব। একদম 30 সেকেন্ড বেঁধে দেব সৌরপ্রিয় বাবু, 30 সেকেন্ড আপনাকে বেঁধে দেব। আপনার কথাই উত্তর নেব, আপনার জন্যই উত্তর নেব, আপনার কাছেই যাব। একজন শিক্ষাবিদ থাকলে যদি ওই পদে থাকেন, তাহলে তিনি কি বেশি ভ্যালু অ্যাড করতে পারবেন নাকি মুখ্যমন্ত্রী থাকলে তিনি বেশি ভ্যালু অ্যাড করতে পারবেন? বিকল্প শিক্ষাবিদ নয় কেন, বিকল্প কেন মুখ্যমন্ত্রী? 30 সেকেন্ড সময়। এদিক ওদিক, এই রাজ্যে কেন কি হয়েছে এরকম উদাহরণ আছে, এগুলো কোনো উত্তর নয়। আপনি সরাসরি কথার চোখে চোখ রেখে উত্তর দিন, একদম স্পেসিফিক প্রশ্নের উত্তর। একদম শিক্ষাবিদ হলেই ভ্যালু এডিশন হবে আর শিক্ষাবিদ না হলেই ভ্যালু এডিশন হবে না, এরকম কোনো আইনে কোথাও লেখা নেই। নাম্বার 1। নাম্বার 2, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সারা বিশ্বের বুকে যে নজির সৃষ্টি করেছে, যত প্রকল্প এনেছে, শিক্ষার ক্ষেত্রে যেভাবে মান উন্নয়ন করেছে,
এবং কন্যাশ্রী থেকে, কন্যাশ্রী আজকে সারা বিশ্বের বুকে যেভাবে নাম করেছে, যেভাবে পুরস্কার প্রাপ্ত হয়েছে রাষ্ট্রসংঘের, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে তিনি আচার্য হয়েছেন, যে বিলটা পাস হয়েছে, বেশ, সেই শর্মিষ্ঠার কাছে যাবো উত্তরে, শর্মিষ্ঠার কাছে যাবো উত্তরে। শর্মিষ্ঠা দি, মুখ্যমন্ত্রী থাকলে ভ্যালু অ্যাড করতে পারবেন কিনা এই প্রশ্নে, শিক্ষাবিদ থাকলেও ভ্যালু অ্যাড করতে পারবেন, মুখ্যমন্ত্রী থাকলেও ভ্যালু অ্যাড করার কিছু নেই, কারণ মুখ্যমন্ত্রীর নানান দিক তুলে ধরলেন সৌরপ্রিয় বাবু। আপনারা তাহলে এত প্রশ্ন কেন তুলছেন? রাজনৈতিক বিশ্লেষক হয়ে যখন এক পেশে কথা বলেন, এক চোখ দিয়ে যখন বিশ্লেষণটা করেন, মুশকিলটা কিন্তু তখনই হয়ে যায়, বুঝতে পেরেছেন? মুশকিলটা তখনই হয়ে যায়। এবং আমি উত্তর দিন। আমি তৃণমূল কংগ্রেসের বাড়ির পেছনে ছবি আছে আমার। এবং কথা আরো আপনি আবার জিজ্ঞেস করবেন না আমি রাজনৈতিক বিশ্লেষক, না আমি কবি, না আমি সাহিত্যিক, ওইটা উত্তর দেবেন না, ওইসব কথা বলবেন না। আমি তৃণমূল কংগ্রেস করি, আমি রাজনৈতিক বিশ্লেষক হতেই পারি, তাতে আপনারা সুবিধা করে আপনি কথার উত্তর দিন। আমার কথাটা শেষ করতে দিন। বিধানসভাকে বিরোধী শূন্য করতে হবে। আপনারা তো বিধানসভাকে বিরোধী শূন্য করবার ডাক দিয়েছিলেন, সেখানে বিজেপির এমএলএরা ঢুকে পড়েছে 70টার উপর। এইখানে সারা বাংলার মানুষ আপনাদের ছুঁড়ে ফেলে দিয়েছে, সারা বাংলার মানুষ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, বিধানসভার বাইরে বিধানসভায় ছুঁড়ে ফেলে দিয়েছে, লোকসভার উপনির্বাচনে ছুঁড়ে ফেলে দিয়েছে, এইটা কি ঠিক? নির্বাচনে ছুঁড়ে ফেলে দিয়েছে, না কিভাবে আপনারা ছুঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু কিভাবে ছুড়ে ফেলে দিল সৌরপ্রিয় বাবু? বিজেপির বিধায়করা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে হাত, না সৌরপ্রিয় বাবু বলছে কিভাবে ছুড়ে ফেলে দিল? সৌরপ্রিয় বাবু এক মিনিট, একটা প্রশ্ন শর্মিষ্ঠা দি আসছি। সৌরপ্রিয় বাবু বলছে কিভাবে ছুড়ে ফেলে দিল? আজকে আইনসভায় যেভাবে ভোট বদল হয়ে গেল ওইভাবে? শর্মিষ্ঠা দি 1 মিনিট, উনি আপনার সঙ্গে রয়েছে, উনি প্রশ্ন করছে আরেকজন বিজেপির কেউ, আমি ঠিক দেখতে না আমি আপনাকে জিজ্ঞাসা করছি সৌরপ্রিয় বাবু যে কিভাবে ছুড়ে ফেলে দিল এই যে বিধানসভা নির্বাচনটি যেমন আপনি বলছিলেন গণতান্ত্রিক ভাবে আজকে যেরকম গণতান্ত্রিক ভাবে 15টা ভোট কমে গেছিল ওভাবে বিধানসভায় আধা সামরিক বাহিনী দিয়ে ভোট করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আজকে যেভাবে 15টা ভোট কমে গেছিল গণতান্ত্রিক ভাবে ওইভাবে ছুড়ে ফেলে দিয়েছে। আজকে যেভাবে 15টা ভোট কমে গেছিল সৌরপ্রিয় বাবু আজকে যেভাবে 15টা ভোট কমে গেছিল ওইভাবে আজকে বিধানসভা যেভাবে 15টা ভোট কমে গেল ওইভাবে ছিল তো কেন্দ্রীয় এজেন্সি ছিল, কেন্দ্রীয় নির্বাচন কমিশন না বলছে আজকে যেভাবে 15টা ভোট কমে গেল ওইভাবে। আরে 15টা ভোট কমে গেল, পরবর্তীকালে স্পিকার তো দেখিয়ে দিয়েছে কত ভোট হয়েছে। না সেটা তো আদালতে যাওয়ার হুঁশিয়ারির পর, আদালতে যাওয়ার হুঁশিয়ারির পর। আদালতে হুঁশিয়ারি না আপনি এরকম উদাহরণ কটা পেয়েছেন সৌরপ্রিয় বাবু? সৌরপ্রিয় বাবু আপনি তো গোটা দেশের উদাহরণ টানেন। এই কিছুক্ষণ আগে কেরালের উদাহরণ আদালতের হুঁশিয়ারি নয়, এটা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের শাসক দল হিসেবে সততা এবং স্পিকারের অফিসেরও সততা, যে তারা একটা ব্যবস্থাগত ত্রুটি হয়েছিল, পদ্ধতিগত ত্রুটি হয়েছিল, তারা শুধরে নিয়েছেন। শর্মিষ্ঠা দেবী না সততা তো নিশ্চয়ই, সৌরভ তো অনেক কথাই বললেন, অনেক প্রকল্প, অনেক কিছু, কিন্তু উনি চাকরি চুরির কথাটাও বললেন না, কাটপানির কথাটাও বললেন না, যেটা সারা বিশ্বের কাছে একটা বিরাট দৃষ্টান্ত স্থাপন করেছে বর্তমান বাংলা। এই কথাগুলো উনি এড়িয়ে গেলেন। এবার কথা হচ্ছে যেভাবে বিরোধী দলনেতাকে বিধানসভার বাইরে রাখা হয়েছে, আজকে স্পিকার তিনি কি প্রমাণ করতে পেরেছে তাদের দোষটা? তিনি বলেছিলেন বিধানসভায় সমস্ত কিছু রেকর্ডেড। আজকে তিনি কি সিসিটিভিতে কিছু দেখাতে পেরেছে? কোনো কিছুই দেখাতে পারেননি। বিনা কারণে বিধানসভাটাতে বিরোধী শূন্য রাখতে হবে, না হলে এই ধরনের বিল পাস করা যাবে না। তার জন্য বিধানসভা থেকে কিছু নেতা আমি দুজনের কাছ থেকে একটু সাময়িক বিরতি নিচ্ছি, আপনারা থাকুন আমাদের সঙ্গে। আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। আমি কোহিনুর বাবুর কাছে আছি। কোহিনুর বাবু একেবারে হজবরলা হয়ে গেছে আজকে বিধানসভাতে। আমি মানে ছিল রুমাল হয়ে গেল, বিড়াল টাইপের ব্যাপার। এদিকের 15টা ভোট ওদিকে চলে গেছে। আমি প্রথমেই বলি যে এখনো পর্যন্ত আমার কাছে কোনো অফিসিয়াল এরকম স্পিকারের ভার্সন আসেনি যে কি হয়েছে এক্স্যাক্টলি। আমি লাস্টেও প্রায় 4 জন বিধায়ককে আমি ফোন করলাম, তাদের মধ্যে কেউই তারা বলেছেন তারা ভোট দিয়ে বেরিয়ে এসছেন এবং ভোটের রেজাল্টটা যেটা ছিল 187:40, সেই ভোটের রেজাল্ট 182 নথিভুক্ত হয়েছে, হ্যাঁ সেটাই তারা দেখে এসছে। এবং যদি আমি ধরে নিই, মানে আমি আস্তে আস্তে ভিডিওতে দেখছিলাম, আমি যদি ধরে নিই যে 17টা ভোট এদিক ওদিক হয়েছে, সেটা যদি ত্রুটি থাকে, সেই 17টা ভোটের জন্য
বিলে 1% কোনো পরিবর্তন হতো না, বা 17টা ভোট মেলালে বোধহয় দাঁড়াচ্ছে কত, 57 হবে, 57 দাঁড়াচ্ছে। তাতেও উল্টো দিকে 167, হ্যাঁ 57 165, যদি মানে আমাদের যদি 57 আমরা ডবলও করি, 57 ডবল করলে গিয়ে দাঁড়াচ্ছে বোধহয় 114। 114 হলেও সেখানে তৃণমূল কংগ্রেসের যে ভোট, মানে যে পক্ষে, সরকারের পক্ষে, তৃণমূল কংগ্রেস তো এখানে টেকনিক্যালি বলা ভুল হবে, সরকারের পক্ষে মানে বিলের পক্ষে যে ভোট পড়েছে সে ভোটের থেকে অনেক পিছিয়ে। তা আজকে বিজেপি এই 17টা ভোট গেছে, কেন 17টা ভোট গেছে, 17টা ভোট হলে কিছু বিশাল পরিবর্তন হন না, বরং আজকে বিজেপি যখন এই প্রশ্নটা করছে তাকে পাল্টা প্রশ্ন করা দরকার যে রাজ্যসভায় যখন কৃষি বিলের সময় ভোটের ডিফারেন্স, আপনি জানেন যে প্রত্যেকটি সাংসদের এই ভোট ডিফারেন্সটা জানার কথা, এই ভোট ডিফারেন্সটা চেয়েছিল, তখন রাজ্যসভায় বলেছিল না ধনী ভোটে, মানে দোজ হু ইন দ্য ফেভার অফ আই প্লিজ সে আই প্লিজ সে নো, এই আই নো এর ধনী ভোটেই পাশ করিয়ে দেওয়া হয়েছিল কৃষি বিল। তাই আমার মনে হয় যে এইখানে এই বিলের ম্যাথামেটিক্যালি দেখতে গেলে 17টা ভোটের কোনো মিনিমাম পরিবর্তন হবে না। হ্যাঁ, যেটা হতে পারে, এখানে আমার ছোট্ট প্রশ্ন আছে, আমি কৃষি বিলের বিষয়টা শর্মিষ্ঠা দেবীর কাছ থেকে নিশ্চয়ই উত্তর নেব। আমার নিজের সঞ্চালক হিসেবে একটা ছোট্ট প্রশ্ন, কোহিনুর বাবু, এটা একদম মানে কি বলবো, দুগ্ধপোষ্য শিশুও বোধহয় বোঝে, মানে যারা সবে কাউন্ট করে গুনতে শিখেছে, যে এই ভোটের সংখ্যাটায় 15টা কারো 30টা এদিক ওদিক হলেও, এবং আপনি যেমনটা বলছিলেন 55 বা 57 জায়গায় ডাবল হলেও কিছু এসে যাবে না। তো প্রশ্নটা হচ্ছে এই সর্বগ্রাসী খিদেটা নিয়ে। আমরা জানি রাজ্যের বিধানসভা এবং পুরসভাগুলোর এই সাম্প্রতিক যে উপনির্বাচন, মানে এটা বিরোধীরাও জানে, আমি জানি না শর্মিষ্ঠা দেবী অফিসিয়ালি স্বীকার করবেন কিনা, কিন্তু সংবাদ মাধ্যম হিসেবে আমরা অন্তত এটুকু বুঝতে পারি যে কলকাতা পুরসভায় অন্তত আরো 10টা সিট আপনারা কম পেলেও কিচ্ছু এসে যেত না আপনাদের এই বিপুল সংখ্যাধিক্য নিয়ে, কিন্তু এই সর্বগ্রাসী খিদেটা নিয়ে প্রশ্ন আপনারা আবার ছাড়তে পারেন না কেন? না, আমি আবার বলি যে যেটা আপনি বলছেন যে পার্টিকুলারলি কলকাতা পৌর সংস্থার ভোটে কি হয়েছে, ছাপ্পা হয়েছে, সেখানে তারা কোর্টে যেতে পারতো, করতে পারতো, যাই হোক ভোট হয়ে গেছে, ছাপ্পার অভিযোগ ছিল। আমি তো বলতে পারি যে নির্বাচন কমিশন যেটা করেছে 2021 সালে, বিজেপি বিরোধী দলের মানে যে মর্যাদা, বিরোধী দলের যে অ্যাফিলিয়েশন, সেটাই পেতো না যদি ঠিকঠাক ভোট হতো। তো যাই হোক, এই বিষয়ে মুরগি আগে না ডিম আগের মতো আলোচনা। আমার কথা হচ্ছে 17টা ভোট নিয়ে আলাদা হবে না, মানে বিলটায় কোনো আলাদা এফেক্ট হবে না। 17টা ভোট এদিক ওদিক হলে যে বিলের এক লাইন এ লাইন পরিবর্তন হবে না, যেটা হতে পারতো যে বিজেপির পার্লামেন্টারি বিজনেসের উপর কোয়েশ্চেন হতে পারতো, কোন বিধায়ক হুইপ মানেনি সেটা দেখতে হতো। আমি আবার বলছি, এখনো ফ্রম দি অফিস অফ দি স্পিকার, আমি অন্তত I was traveling, আমি অন্তত আপনার যদি কোনো অফিসিয়াল ডকুমেন্ট দেখাতে পারেন সেটা হয়তো নিশ্চয়ই হয়, বাট আই অ্যাম নট অ্যাকাস্টম অফ দি ফ্যাক্ট যে স্পিকারের অফিস থেকে কোনো অফিসিয়াল কোনো বিবৃতি দেয়া হয়েছে কিনা। আমি আই ওয়াজ ট্রাভেলিং, আপনার যখন আমাকে জানানো হয় আমি শুধু এইটা বলতে পারি, আপনার কথা মতো এফেক্ট হতো না ঠিকই, কিন্তু শব্দ এফেক্ট হয় না, হ্যাঁ বেশ হতো না ঠিকই, কিন্তু এই ভুলটা কি করে হলো? এরকম একটা নজিরবিহীন ভুল, সেটা কি করে হলো? আমি আবার বলছি, এটা ভুল কি ভুল না, কি আদেও 17টা ভোট এদিক ওদিক হয়েছে কিনা, এই বিষয় এখনো পর্যন্ত অফিসিয়াল স্পিকারের ঘর থেকে আমরা পাইনি। কিন্তু আমি তো পাল্টা বলছি যে 17টা ভোট দিলে এক লাইনের এদিক ওদিক কোনো বিলে চেঞ্জ হতো না, বিলে চেঞ্জ হতো না বলে আমার যে কোনো ভুলই গ্রহণ করছেন আপনি, যে কোনো ভুলই, যারা এটা নিয়ে অভিযোগ তুলছে বা যারা এটা নিয়ে মাটিতে বসে পড়েছে, তারা তো আগে সেটার উত্তর দেওয়া উচিত যে ডিভিশনটুকু রাজ্যসভায় কৃষি বিলে, আপনিও জানেন যে যারা সদস্য ছিলেন, মাননীয় সদস্যবৃন্দ, তাদের অধিকার যে আমাকে ভোট ডিভিশনটা দিন, সে ভোট ডিভিশনটা পর্যন্ত ভাইস চেয়ারম্যান, বিজেপির নির্বাচিত প্রতিনিধি ভাইস চেয়ারম্যান দেননি। তাই আমার মনে হয় 17টা যদি এখানে 100টা ডিফারেন্স হতো বা বিলের এর উত্তর নেব শর্মিষ্ঠাদির কাছ থেকে উত্তর নেব। শর্মিষ্ঠাদি আসুন, আমি একটা কথা বলছি। হ্যাঁ, এটা ঠিক যে আর কিছু ভোট বাড়লে, আর 17টা ভোট বাড়লে তাতে কোহিনুরদের কিছু হতো না, কোহিনুররা ভোট বেশি পেত। তাহলে কেন এই ছলাকলা, কেন এই কৌশল? আজকে পঞ্চায়েত ভোটে যে কথা হচ্ছিল, পঞ্চায়েত আপনাকে ফার্ম ল নিয়ে প্রশ্ন করেছেন বোধ, আমি যতদূর বুঝলাম বাংলায়, যে কৃষি বিলের ক্ষেত্রে ডিভিশন হয়নি কেন? আমি দিচ্ছি, আরে আমাকে উত্তরটা দিতে শেষ করতে দাও। কোহিনুরদের সমস্যা হচ্ছে, কোহিনুরদের যখনই বাংলায় ওদের ভুলগুলো তুলে ধরা হয়, ভুল হয়েছে কিনা সেটা তো ধরা হবে, আর ভুল হলেও ভুল হলে কতটা কি ভুল সেটা তো বলতে হবে। হয়েছে তোমার কথা, এবার আমি বলতে দাও। এবারে তোমরা বেশিক্ষণ বাংলায় থাকতে পারো না, ইউপি, গুজরাট, তারপরে লোকসভা, তারপরে রাজ্যসভা, তাতে তো কষ্ট হচ্ছে, বিজেপি ভয় পাচ্ছে জানি। আমরা যতক্ষণ বাংলায় আছি বিজেপি একটু নিশ্চিন্ত,
বাংলার বাইরে গেলে বিজেপির সমস্যা হচ্ছে, বুকে ঢুকে ব্যথা উঠছে, এটা আমি জানি। কারচুপি তো করেনি, রাজ্যসভায় ভোটে কারচুপি তো করেনি। না না, আপনি পার্লামেন্টে ডিভিশন বোঝেন, ভোট ডিভিশনটা বোঝেন পার্লামেন্টে, সেটা কৃষি বিলে দেয়নি কেন? কৃষি বিলে কি ভোট ডিভিশন দেওয়া হয়েছিল? স্বীকার করে নিয়েছে। না না, কৃষি বিলে কি ভোট ডিভিশন দেওয়া হয়েছিল? ব্রাত্য বসু নিজে স্বীকার করে নিয়েছেন কি যে ভোট ডিভিশন দেওয়া হয়েছিল কিনা? কৃষি বিলে ভোট ডিভিশন দেওয়া হয়েছিল, হ্যাঁ কি না? আরে কৃষি বিলে তুমি বলছো ধনী ভোটে পাস হলো, ভোটের তো কারচুপি করা হয়নি। ভোটের কি কারচুপি করা হয়েছিল? ভোটই তো হয়নি, ডিভিশনে ভোটই তো, রেজাল্টই বলেননি। তাহলে তুমি উদাহরণটা টানছো কেন? বলেননি ডিভিশন দেওয়া মানে রেজাল্ট দেওয়া, কর পক্ষে কতটা ভোট হয়েছে পরে এসে চেঞ্জ করে দিল। হ্যাঁ, ব্রাত্য বসু পরে এসে চেঞ্জ করে দিল। তুমি বলছো আমি কিছু জানি না। না আপনি বুঝতে পারছেন না বোধহয়। আপনি শুনুন, ভোট ডিভিশন, এই যে ভোট ডিভিশনটা আপনারা এখন দেখছেন না, যেটা নিয়ে প্রশ্ন তুলেছেন 167 না 140, এই ফিগারটাই রাজ্যসভায় ভাইস চেয়ারম্যান দিতে পারেননি, মানে চেয়ারম্যান ছিলেন, ডেপুটি আমাদের ভাইস প্রেসিডেন্ট দিতে পারেননি, এই ডিভিশনটাই দিতে পারেননি। আমার প্রশ্ন তো চুরি করবেন পরে, আগে ফিগারটাই দেখাতে পারেননি আপনারা। তো যারা ফিগার দেখাতে পারেননি তারা চুরি করেছে কি না করেছে, 17টা এদিক ওদিক হয়েছে নিয়ে প্রশ্ন তোলার নৈতিক অধিকার কি আছে বলে আপনার মনে হয়? না না না, সেটা করো। ধনী ভোটে পাস হয়েছে, ফিগার দিতে পারেনি। ধনী ভোটে কজন ভোট দিয়েছে সেটাই ফিগার। তুমি ফিগার দিতে পারেনি কেন বলছো? তুমি ফিগার দিতে পেরেছে, আপনি বলুন তো, তাহলে ফিগারটা বলুন, গুগল করে বলুন, আমি বসে আছি, ফিগারটা করে বলুন, ফিগার না জানলে গুগল করে বলুন, কৃষি বিলে কজন পক্ষে ভোট দিয়েছে সেটা একটু গুগল করে বলুন দেখি। তুমি বলছো না ঠিক আছে? ওই দেখো, আমি তো জানতে চাইছি, আপনি কেন্দ্রীয় সরকারের দলের প্রতিনিধি, আমি জানতে চাইছি, তো বলুন, গুগল করে বলুন, গুগল তো জানোই না, তুমি তো বলছো আমি জানি না। হ্যাঁ, তো আপনারা জানতে চাইছি, জানেন? স্বীকার করছেন, তুমি বলছো আমি জানি না। আপনি জানেন? তুমি বলছো আমি জানি না। আপনি জানেন? তোমার শিক্ষামন্ত্রী এটা বলছে, তুমি বলছো আরে বাবা, আপনাকে একটা, এই যে আপনি প্রশ্নের উত্তরটা দিতে পারছেন না, তাহলে আপনি যখন নিজের প্রশ্নের উত্তর দিতে পারছেন না, একটা 17টা ভোটে 17 বদলে 34 দিয়ে দিলেও কোনো পরিবর্তন হবে না, কিন্তু ওইখানে ভোট ডিভিশন দিলে কৃষি বিলটা আজকে পাস হতো না, যে থুতুটা ফেলে আপনারা থুতুটা চাটতে বাধ্য হয়েছেন। বেশ, আমাদের সঙ্গে অম্বিকা রায় যোগ দিয়েছেন, বিধায়ক, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় জবাব চাই বাংলার অনুষ্ঠানে। বিধানসভায় আজকে এক নজিরবিহীন ঘটনা ঘটলো, যেখানে আমরা গোটা বিষয়টা নিশ্চয়ই আপনি জানেন যে প্রথমে 40 ছিলেন, তারপরে 55 জন হলেন বিপক্ষে ভোটের, এবং শুভেন্দু অধিকারী তিনি বললেন যে আদালতের দ্বারস্থ হবেন তিনি। তারপরে আমরা যে ছবিটা দেখলাম যে ভোট গুনতে ভুল হয়েছে, কথা বলছেন স্পিকার। এই ভোট বিভ্রান্তির নেপথ্যে কি রয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, এটা অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা। অন রেকর্ড সমস্ত কিছু হচ্ছে, এত বড় একটা ভুল কি করে হয়, এবং এই ভুলটা জানতে এত সময় লেগে গেল। আর এটা তো এই নয় যে কই হাজার হাজার কাউন্ট, হাজার হাজার স্লিপ, আর সেখানে কিছু ছোটখাটো ভুল হতে পারে, কিন্তু এটা সংখ্যাটা ইজ ভেরি মিগার। সেটাও কাউন্ট করতে এত বড় ভুল হবে, সেটা কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার। এক সময় তৃণমূল কংগ্রেস বলছে, কোহিনুর বলছেন যে এই ভুলে তো কোনো এফেক্ট পড়তো না। ভুলে এফেক্ট করাটা বড় ইস্যু নয়, মানে কিভাবে এই প্রসিডিং গুলো নেওয়া হচ্ছে, হাউ সিনসিয়ার তারা, সেটা মানে সেটাই শো করে। একটা এত বড় একটা কিছু করতে যাচ্ছি, তাহলে ভোট করানোর দরকার কি ছিল? যে ভোটের রেজাল্ট কি হবে না হবে, তাহলে এটা করানোর দরকার কি ছিল? তাহলে তো আগে যে কোনো একটা কাউন্ট তারা বলে দিত। বাট এখানে এই যে ভুল, এটা তো আমি তো মনে করি এটা ভুল, ইন্টেনশনালি মানসিকভাবে আমাদেরকে স্যাবোটেজ করার চেষ্টা করছে। আপনারা তো দেখেছেন যে হাউসের ভেতরেও আমাদেরকে ঠিকঠাক মতন করে কথা বলতে দেওয়া। আমরা যে ইস্যুগুলো তুলেছিলাম, যে বকটুয়ের সময় যে ঘটনাটা ঘটেছিল, আমরা চেয়েছিলাম স্পিকারের কাছে যে ওর উপরে বেশ করে আমরা কিছু আলোচনা চাই, মুখ্যমন্ত্রীর আমরা কিছু বিবৃতি চাই। সেই বিবৃতি কিন্তু আমরা মানে পাইনি, কারণ এত বড় একটা ঘটনা মানে বিধানসভার বাইরেও বিরোধী কণ্ঠ চেপে দেওয়ার একটা চেষ্টা, রোধের চেষ্টা, এবং বিধানসভার ভেতরেও সেটা হচ্ছে। কোহিনুর, 30 সেকেন্ড সময়। আমি এক এক করে বলি। উনি মাননীয় বিধায়ক, আমি ওনাকে ব্যক্তিগতভাবে অত্যন্ত সম্মান করি। আজকে উনি যেই দল, ভারতীয় জনতা পার্টি, আসামে
যার সমর্থনে চলছে বা যে কথা বলছেন, উনি এককালে তার বিরুদ্ধে লড়ে, বাঙালি ওখানে ইমিগ্রেন্টদের জন্য লড়ে উনি জেল খেটেছিলেন আসুর বিরুদ্ধে লড়ে, ওনাকে আমি সম্মান করি। এবং উনি মাননীয় বিধায়ক, উনি জানেন যে একটা সুইচ থাকে এবং সেটা কমপ্লিটলি ইলেকট্রনিক ডিভাইসে তোলা হয়, এমনটা নয় যে কেউ ওই হাতে টুকে দেয় সেটাকে হয়। তো দ্যাট ইজ আ টেকনিক্যাল। যদি আমি এখনও বলছি, আমি এখনও স্পিকারের অফিস থেকে অফিসিয়ালি কিছু পাইনি, আমি যদি ধরে নিই আপনাদের কথা শুনে, কিপিং ইয়োর নলেজ ইজ দি বেস্ট ওয়ান হেয়ার, যে এরকম একটা টেকনিক্যাল ভুল হয়েছে, ইট ইজ এন্টায়ারলি আ টেকনিক্যাল ইস্যু। কারণ কি এটার মধ্যে হিউম্যান ম্যানিপুলেশন সম্ভব হয়ে ওঠে না, কারণ কি যেহেতু আপনাকে সম্পূর্ণটা বোতামের মাধ্যমে টেকনিক্যালিটিতে হয়। তো যদি এরকম হয়ে থাকে তাহলে এটা টেকনিক্যালি কিছু হয়েছে। এখনও মাননীয় স্পিকার যদি আপনাদের ভার্সানটাই ধরে নিই, তদন্তের নির্দেশ দিয়েছে, তদন্ত হলে তদন্ত দেখা যাবে। এবং যদি এই টেকনিক্যাল যারা নিয়ন্ত্রণ করে, যে অফিসার নিয়ন্ত্রণ করে, সেখান থেকে যদি কোনো ভুল হয় সেটা হবে। আমার প্রশ্নটা যেটা খুব স্পেসিফিক ছিল মীনাক্ষী, যে এই 17টা ভোটে বিলের একটা শব্দ পর্যন্ত পরিবর্তন হবে না, কিন্তু যারা এই প্রশ্নটি তুলছেন তাদেরকে কিন্তু এটা জানতে হবে, যারা মাটিতে বসে আন্দোলন করছেন, যে তাদের পার্টির সরকার পার্লামেন্টে ফার্ম ল, কৃষি বিল, বিশাল বড় আইন ছিল, সেই বিশাল বড় আইনে এই যে সংখ্যাটা নিয়ে আজকে আপনি প্রশ্ন করছেন, 1 ঘন্টার ডিবেট হচ্ছে, সেই সংখ্যাটা পর্যন্ত এরা দিতে পারেনি। তাহলে তাদের তো নৈতিকতা নেই এই প্রশ্নটা তোলা। অম্বিকা বাবুর কাছ থেকে আমি এটার উত্তর নেবো, কিন্তু তার আগে আমি কোহিনুরের কাছে আমার আরেকটা প্রশ্ন আছে, কিন্তু সেই প্রশ্নটার আগে আমি আরও একবার ব্রাত্যবাবুর বক্তব্যটা শোনাতে চাই, আরও একবার। তার কারণ আছে নির্দিষ্ট, যে বিলের সংখ্যার বিচারে কতজন পক্ষে কতজন বিপক্ষে, বিশেষ করে বিজেপির 15টা বা 17টা ভোট বাড়লে কমলে কিছুই এসে যায় না, সেই বিলে এমন ভুল বা ভ্রান্তি হওয়ানো হলো, কি ঘটলো? কোনো উদ্দেশ্য আছে কিনা তার কোনো ইঙ্গিত আছে? দেখুন তো শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে কোনো ইঙ্গিত পান কিনা আপনারা? আমি তারপরে আসছি কোহিনুরের কাছে প্রশ্ন। এই রহস্যময় 17 জন কারা? আমি এটা জানতে চাই, এই রহস্যময় 17 জন কারা? তারা কেউ কি চলে গেছিলেন, নাকি সবাই ভোট দিয়েছিলেন? তো আমি এটা যতক্ষণ না আমার নিশ্চয়ই সম্মানীয় স্পিকারের উত্তর দিতে পারবেন। এই রহস্যময় 17 জন কারা? এরা কি আদৌ ভিতরে ছিলেন না ছিলেন না? কোহিনুরবাবু, আমার একটা প্রশ্ন, এই সব কিছুর ঊর্ধ্বে, অর্থাৎ সত্যি বিলটার একটা শব্দ পরিবর্তন করার ক্ষমতা এর দ্বিগুণ সংখ্যক বিধায়ক উপস্থিত থাকলেও বিজেপির পক্ষে ছিল না, এখনও নেই। তাহলে এই 17 জনকে বা 15 জনকে নিয়ে রহস্য তৈরি করার কারণটা কি? সেটা কি বিজেপির ভিতরে আরেকটু অবিশ্বাসের বাতাবরণ তৈরি করবার জন্য কোনো উদ্দেশ্য ছিল, যে কে আছেন কে নেই, মানে বিজেপির ভিতরে একটু ওই আর চোখে দেখা দেখি শুরু করে, আমাদের এই লোক কি হলো, ভোট দিল না কেন, কোথায় গেল? 77 জন বিধায়ক, 7 জন সাসপেন্ডেড, 70 ভোট পড়ার কথা ছিল কত? 70। বিজেপির দাবি পড়েছে কত? 57। তাহলে এমনিতেই 13 জন হুইপ মানেনি, না 13 জন অনুপস্থিত, ওদের বক্তব্য সেই সময় 57 জন উপস্থিত ছিলেন। হুইপ মানেনি, মানে হুইপ আমি যত জানি হুইপ জারি করেছিল, হুইপ মানেনি। যদি অম্বিকা বাবু ভালো বলতে পারবেন হুইপ করেছিল কিনা। তো বিজেপির মনে অনবান্দা খুব স্পেসিফিক্যালি, ইউ লিভ অল রিপাবলিক, তৃণমূল বিজেপি, বিইং আ ভেরি নিউট্রাল ভিউয়ার, এবং খুব বেশি রাজনীতি জানো না, প্রত্যেকদিন ফেসবুকটা ফলো করো আর খবরের কাগজ পড়ো, তোমার মনে হয় তৃণমূল কংগ্রেসে কে লাগছে এই মুহূর্তে বিজেপির মধ্যে সন্দেহ তৈরি করতে? কোনো অ্যাঙ্গেলে তৃণমূল কংগ্রেস বা তোমাদের লাগবে? মানে তোমরাই খবর দাও, আমি জানি না, তোমরাই খবর দাও, তোমাদের মতো সব মিডিয়া ফ্যাটার্নিটি খবর দেয় যে এ পা বাড়ি আছে, এ এখানে ফোন করছে, এ থাকছে কিনা, যে যত বেশি তৃণমূলকে গালাগালি করছে পরের দিন সে তত বেশি তৃণমূলের দিকে মুখী হয়ে আছে। না আমরা বলি না কোহিনুর, আমরা বলি না, আপনাদের স্পোকসপারসনরাও বলেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররাও বলেন যে বিজেপিতে মিটিং করার কেউ থাকবে না, সকলেই চলে আসবেন, সেটা আপনারাও বলেন। না আপনাদের কাছ থেকে তোমরা খবর পাই না, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় খোলাখুলি চ্যালেঞ্জ দিয়েছেন যে দরজা খুলে দিতে, তাই নাহলে দলটা উঠে যেত। না অম্বিকা বাবু, তাহলে কি আমি তো এই জায়গাটাই বলছি, তাহলে কি অম্বিকা বাবু উল্টোটা, যে আপনাদের দুর্বলতা বা আপনাদের দল যে ঐক্যবদ্ধ নয় সেটা যাতে কোনোভাবে বেরিয়ে না পড়ে, সেই ছবিটা যাতে বেরিয়ে না পড়ে, তার জন্যই এই ঐক্যবদ্ধ দেখানোর চেষ্টা বা ছাপ্পার পাল্টা অভিযোগ আপনাদের তরফ থেকে? না, আমি এটাকে একটু ক্লারিফাই করি, পরিষ্কার করে বলি, ক্যালকুলেশনে ভুল হচ্ছে। সেটা হচ্ছে 77 জন বিধায়কের মধ্যে যখন নাকি বিধানসভা ইলেকশন হয়, 77 জন আমাদের বিধায়ক ছিল, তার ভেতরে 2 জন রিজাইন দেয়
রয়ে গেল 75 জন। এবার 5 জন বেরিয়ে আসে, কোথায় যায়? তৃণমূলে জয়েন করে চারজন, কৃষ্ণ কল্যাণী আছে, আর মানে টোটাল 5 জন। আমাদের রয়ে গেল 70-র ভেতরে আবার 7 জনকে সাসপেন্ড করা হয়েছে। তাহলে কত রইল? 64। হ্যাঁ 63 এর ভেতরে মাত্র 55 জন এখানে উপস্থিত ছিল। হ্যাঁ, তাহলে মানে 8জন কোয়েশ্চেন, তাই তো? এখনো সেখানে ক্যালকুলেশনটা যেখানে দেখানো হচ্ছে যে আমাদের এত বড় একটা সংখ্যক নাম্বার, তারা এখানে তারা ভোট দেয়নি, তারা অন্য টিএমসি তে জয়েন করতে হবে, এই ধরনের একটা ইন্ডিকেশন বোঝানোর চেষ্টা করছে। আমরা কিন্তু কনফিডেন্ট ছিলাম, আমরা কিন্তু আমার সাথে কয়েকজন অম্বিকা বাবু, অনারেবল এমএলএ স্যার, এখনো কিন্তু 7 জন 8 জনের হিসাব নেই। অনির্বাণ দা, কত হিসাব একটু বলো। উনি ক্ল্যারিফাই করছেন, শুনে নি পুরো। আমার কমপ্লিটটা হয়ে যাক, তারপরে তো সেইখানে আমি কিন্তু শুরুতেই কিন্তু বলেছিলাম, যারা নাকি মিডিয়া ভাইরা যারা জিজ্ঞেস করছিল যে এখানে উনি ক্যালকুলেশনে ভুল করেছে, বা আপনার ক্যালকুলেশন থেকে বলুন কটা মিসিং বলো না অনির্বাণ দা। তুমি গুনলে আবার গুনবেন একটু। 75, 77 মাইনাস 2 75 থেকে 7 জন সাসপেন্ড, 68 থেকে 5 জন ধরে গেলাম, চলে গেল তৃণমূলে, রইল বাকি 63 থেকে আপনার ভোট দিয়েছে কত? 55, মানে 8 জন নিয়ে তো প্রশ্ন। আরে দাদা, আপনি স্পিকারের ক্যালকুলেশন নিয়ে প্রশ্ন করছেন, আপনার ক্যালকুলেশনই ঠিক নেই। বলুন তো বিজেপির অবস্থা। একজন মাননীয় বিধায়ক রাত্রির বেলা প্রাইম টাইমে এসে রিপাবলিকের মতো চ্যানেলে হিসাব করতে হচ্ছে কটা বিধায়ক আছে, কটা বিধায়ক গেছে। এই দুর্দশা নিয়ে আপনারা সংগঠন করছেন, আবার আমাকে প্রশ্ন করছেন দাদা কেন লজ্জা দিচ্ছেন নিজের পরিষদীয় দলকে। আমি তো লজ্জা পেতাম 2004 আগে, আমার 29টা হয়েছিল, একটা করে 30 হয়েছিল। লজ্জা নিজের হওয়ার কথা, আপনি হিসাব দিচ্ছেন, লজ্জা নিজের হওয়ার কথা, লজ্জা নিজের হওয়ার কথা। স্পিকার একটা রেসপন্সিবল পোস্টে থেকে সেখানে ক্যালকুলেশনে ভুল করলো, তার দায়ভার আমাদের উপরে দিয়ে দেবেন। অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু আপনাদের আরে তোমাদের কতটা লজ্জা আজকে বিধানসভায় কজন উপস্থিত ছিলেন? এর জন্য তো ব্রাত্য বসু লাগছে না। আজকে বিধানসভায় কজন উপস্থিত ছিলেন অম্বিকা বাবু? বিধানসভায় কজন উপস্থিত ছিলেন আজকে? আমাদের ভোটাভুটির সময় 57 জন উপস্থিত ছিল। হ্যাঁ, 57 জন উপস্থিত ছিল। 2 জন একটু আগে বেরিয়ে গেছে, তার বিশেষ কোনো সমস্যা হয়েছিল যেটা আমি ইনফরমেশন পেয়েছি। বাড়ির কোনো সমস্যা হয়েছিল, 55 জন ভোট দিয়েছে। অনারেবল এমএলএ হুইপ নামে আপনাদেরকে হুইপ ছিল কি বিরুদ্ধে ভোট দেওয়ার? শুনুন, আপনি তো বড় বড় কথা কেন কথা বলছেন? আরে কি মুশকিল, আমি তো আপনার অঙ্ক ধরে বলছি। আমি অ্যাকাউন্টসের ছাত্র নই, তাও আমি বলছি 8টা শর্ট আছে। আপনি অ্যাকাউন্টসের কাঁচাগুলো না, ইন্টেনশন ইজ রং। আপনার অ্যাকাউন্টস কি সেটা আমাদের দেখার দরকার নেই। চলে যাচ্ছে আমার ইন্টেনশন রং। আপনার অ্যাকাউন্টস আপনি বসে বসে ক্যালকুলেশন করুন, স্যার আপনার এমএলএ ভোট না দিয়ে হুইপ না মেনে চলে যাচ্ছে। না তার মানে একটা কথা স্পষ্ট, কোহিনূর, অম্বিকা বাবু, কোহিনূর, সৌরভ প্রিয়, শর্মিষ্ঠা দেবী, আমি প্রত্যেককেই 30 সেকেন্ড করে দেবো, এরপরে আমরা দেবো। তার মানে একটা কথা স্পষ্ট, বিধানসভায় আজকের বিলে এই কতজন পক্ষে আর কতজন বিপক্ষে ভোট দিয়েছেন সেটার আসল পিছনের রাজনৈতিক অঙ্কটা ছিল অন্য। তৃণমূল কংগ্রেস চেয়েছিল যতটা সম্ভব সন্দেহের বাতাবরণ তৈরি করতে, আর বিজেপি এক মিনিট প্লিজ, আর বিজেপির তরফ থেকে পাল্টা চ্যালেঞ্জ ছিল আমাদের সবাই যে আমাদেরই আছেন সেটার একটা স্বাক্ষর বা প্রমাণ রাখা। যেখানে একটা শব্দ পরিবর্তনের ক্ষমতা নেই, সেখানে হঠাৎ এই ছাপ্পার অভিযোগ আসা এবং তার পাল্টা প্রতিক্রিয়া, তার মূল কারণ তাহলে এটাই, বিল নয়, আসলে বিলের পিছনে অন্য কোনো খেলা আছে, তাই তো? আমি একে শুরু করি শর্মিষ্ঠা দেবী আপনার কাছ থেকে। শর্মিষ্ঠা দেবী প্লিজ 30 সেকেন্ডে বলবেন। আমি কোহিনূরকে প্রথমেই একটা কথা বলবো যে তোমরা বিরোধী দলের লজ্জার আগে নিজেদের লজ্জায় আগে তোমরা মুখ ঢাকো। আজকে বক্তব্য ঘটনার পর এখনো তোমরা মাথা উঁচু করে কথা বলে টিভি চ্যানেলে বসে অন্যের লজ্জা নিয়ে কথা বলছো, নিজেরা নিজেদের কর্মীদের আগুনে পুড়িয়ে মারছো, চাকরি চুরির মতো চুরি করছো, তারপর আমফানের টাকা চুরি সেগুলো তো বাদ দিলাম, কাটপানি তো বাদ দিলাম। আজকে ভারতীয় জনতা পার্টির যে কটা এমএলএ থাক, বিরোধী দল পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি
কতটার সাথে লড়ছে, তা বলে কি তোমাদের বিধানসভার ভেতরে দাঁড়িয়ে ভোট চুরি করবার অধিকার থাকে? তৃতীয়বার ক্ষমতায় আসার পর 1 দশক যেখানে কেটে গিয়েছে, তারপরে কি এটাই একমাত্র ক্রাইটেরিয়া হয়ে যায় যে বিরোধী দলের সংখ্যা কত, বিরোধী দল কিছু বলার জায়গায় নেই? এটা কি একটা মানুষের ম্যান্ডেট আমাদের সঙ্গে রয়েছে, এই জায়গায় কি থাকা দরকার, নাকি মানুষ এই বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলে কোনো দল আরো অনেক বেশি নমনীয় হয়, আরো অনেক বেশি মাটির কাছাকাছি থাকে এবং আরো অনেক বেশি বিরোধীদের মর্যাদা দানের জায়গায় থাকা উচিত? আমরা তো নমনীয় বলেই বদলা নয় বদল চাই স্লোগান দিয়ে এসেছি এবং বিজেপিটা করতে পারছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, হারাধনের 10টা ছেলের মতন যদি এখন শুভেন্দু অধিকারীর অবস্থা হয়, সে তো কিছু করার নেই। দিলীপ ঘোষের মুখে তালা মেরে দেওয়া হয়, আর শুভেন্দু অধিকারী হারাধনের 10টা ছেলের মতন সংখ্যা গুনতে পারে না। তো সেইখানে দাঁড়িয়ে ওরা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ওরা নিজেদের মধ্যে মারামারি করতে করতে ওরা কাউন্টিং করতে ভুলে গেছে। কোহিনুরের প্রশ্নের উত্তর তো বিধায়ক বাবু দিতেই পারলেন না যে আপনাদের 8 জন কোথায় গেল। যারা এই অঙ্কটুকু জানে না, আর আমরা লোডশেডিং বিধায়কের থেকে কোন রকম জ্ঞান নেব না, আমরা যথেষ্ট অনমনীয় এবং বিরোধী দলকে আমরা সম্মান করি। অম্বিকা বাবুর কাছে যাবো। অম্বিকা বাবু 30 সেকেন্ড প্লিজ। জ্ঞান কি নেবে না নেবে তার জন্য তো আর আমরা দায়ী নই। সে জ্ঞান নাও নিতে পারে, তারা মহাজ্ঞানী, তাই জন্য সে জ্ঞান নিচ্ছে না, সেটার বিষয় না। বিষয়টা তারা যদি এতটাই কনসার্ন হয় ক্যালকুলেশনে কত নাম্বার, তাহলে তারা এত বড় মিস্টেক হলো কি করে? 15 ভোটস, সেটা এত বড় মিস্টেক কি করে হলো? এত বড় মিস্টেক হওয়ার কথা নয়। দে আর ভেরি মাচ কনসার্ন কি তাদের কতটা সংখ্যা ছিল। তারা যদি এতটাই কনসার্ন হয়, তখন এতটা কনসার্ন ছিল যে হ্যাঁ, এরা সংখ্যা সম্পর্কে যথেষ্ট সচেতন ছিল। তারা জানতো যে 55 ভোটস অলরেডি পড়েছে, তা সত্ত্বেও এটাকে লুকানোর চেষ্টা করেছে। সেখানে শুধুমাত্র একজন নয়, নাম্বার অফ হ্যান্ডস কিন্তু সেখানে ছিল ফর দ্য ক্যালকুলেশন। এন্ড এত বড় একটা মিস্টেক, এটা ইটস নট এ মিস্টেক। 30 সেকেন্ড শেষ হয়েছে অম্বিকা বাবু। অম্বিকা বাবু আপনার 30 সেকেন্ড শেষ হয়েছে, আমি কোহিনুর বাবুর কাছে আসবো। কোহিনুর বাবু 30 সেকেন্ড। আমি মাননীয় বিধায়ক সাহেব এবং বিধানসভার সমস্ত প্রিভিলেজ মেনটেন করে ওনাকে বলি, এক হচ্ছে একটা টেকনিক্যাল টিম থাকে, যে টেকনিক্যাল টিমটাই ভোটটা ডিভিশনটা কাউন্ট করে। তাই যদি আমি এখনও জানি না, যদি এটা ভুল হয়ে গিয়ে থাকে, এটা নিশ্চয়ই পরিবর্তন হবে। কিন্তু উনি তো আমাকে ন্যাশনাল মিডিয়ার মধ্যে বসে রিপাবলিক মতো চ্যানেল এত মানুষ দেখেন, এবং আমার ধারণা ওনার দলের মানুষের প্রতি রিপাবলিকের একটা আলাদা ভালোবাসা আছে। প্লিজ এখানে আমাকে আর্গিউ করবেন না, সবাই জানে। সেখানে দাঁড়িয়ে আমাদের ভালোবাসা আছে না ওনাদের ভালোবাসা? এইটা মানে আমি আমার ভালোবাসা কথা বলতে পারি, প্লিজ ওনাদের ভালোবাসা আছে। উনি কিন্তু এখনো 8টা বিধায়কের ধরে নিলাম 15টা ভোট ওনাকে ফেরত দিলাম। অম্বিকা বাবু, টেকনিক্যাল মিস্টেক না হলে, আমি বলছি শুনুন না, টেকনিক্যাল মিস্টেক না হলে আপনার এখনো 8 বিধায়কের হিসাব নেই। দেবাশিস বাবুর কাছে যাব। দেবাশিস বাবু আবারও, না সময় শেষ। 10 সেকেন্ড। অম্বিকা বাবু, 15টা ভোট হয়তো আপনি ফেরত পেয়ে যাবেন, 15টা ভোট আপনি ফেরত পেয়ে যাবেন যদি প্রমাণ হয় যে না ভুল ছিল। কিন্তু এই 8টা ভোট কোথায় গেল সেটা তো ফেরত পাবেন না। সেটার অ্যাকাউন্ট হিসাবটা মনে হয় ভালো করে করুন। দেবাশিস বাবুর কাছে যাব। একদম 30 সেকেন্ড সময় আপনাকে। একদম শুরুতেই যে প্রশ্ন, ঘুরে ফিরেও কিন্তু এই প্রশ্ন অধরাই থেকে গেল যে এই ভুল ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? না, আমি কোহিনুর তো খুব অসম্ভব সুন্দর স্বকীয়তায় জিনিসটাকে ঘুরিয়ে দিয়েছে। মানে আমি শুধু একটা প্রশ্ন কোহিনুরের কাছে রেখে যাব, যে কি আদর্শ বা কি নীতিতে বলিয়ান হয়ে এই বিজেপি নেতারা হঠাৎ করে তৃণমূলের প্রতি আকৃষ্ট হচ্ছেন, আমি তো বুঝতে পারছি না। তাহলে কি কোহিনুররা প্রকারান্তরে স্বীকার করে নিচ্ছেন যে তৃণমূলে আসলে আর্থিক সচ্ছলতা প্রচুর গুণে বৃদ্ধি পাবে? এটা এক। 2, আমি মনে করিয়ে দিতে চাই কোহিনুরকে, যিনি কৃষি বিল নিয়ে কথা বলছিলেন, কৃষি বিলের সময় সংসদ থেকে অনেকে ওয়াকআউট করেছিল এবং কৃষি বিল পাস হওয়ার পরও শুধুমাত্র গণ অভ্যুত্থানের জন্য কিন্তু কৃষি বিল আলটিমেটলি রিজেক্টেড হয়েছিল। তো আমি জানি না পশ্চিমবঙ্গের জনগণ, আমার সময় একেবারে শেষ, আমাদের সময় একেবারে শেষ। প্রশ্ন করেছেন শাসক দল হিসেবে 10 সেকেন্ড বলি। দেখুন, পাবলিক লাইফ লিড করতে গেলে বেশ, আমরা নজর রাখবো এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। দল থেকে বহিষ্কার কেশপুরের
মানিক মানিক ভট্টাচার্য এই মুহূর্তে ভট্টাচার্য নিজাম প্যালেস থেকে সিবিআই এর জিজ্ঞাসাবাদের পর সিবিআই দপ্তর থেকে নিজাম প্যালেসে মানিক ভট্টাচার্য সিবিআই এর সঙ্গে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর বেরিয়ে আসছেন। মানিকবাবু, বলুন কোথায় বলবেন কথা আপনি? আপনি কি তদন্তে সাহায্য করবেন? মানিকবাবু, মানিকবাবু, আপনি কি বলবেন? মানিকবাবু, আপনি কি বলবেন? রাস্তায় হ্যারাস করবেন না, প্লিজ প্লিজ দাঁড়ান, একটু দাঁড়ান প্লিজ, আমরা ডাকছি। আচ্ছা, ছেড়ে দাও, ছেড়ে দাও, মানিক ভট্টাচার্য যে কোনো উপায় হোক সমস্ত টেলিভিশন ক্যামেরা এবং টেলিভিশন চ্যানেলের প্রশ্নকে এড়িয়ে যেতে চাইছেন। নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর আজই কলকাতা হাইকোর্টে অভিজিৎ গাঙ্গুলি, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চের নির্দেশ ছিল আজ বিকেল 5:30টার মধ্যে প্রাথমিকের টেটের যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সভাপতি এবং সচিব তাদের দুজনকে হাজিরা দিতে হবে এবং সেই নির্দেশ মেনেই নির্ধারিত সময়ের অন্তত 40 মিনিট আগে মানিক ভট্টাচার্য চলে আসেন হাজিরা দিতে নিজাম প্যালেসে। তারপর জিজ্ঞাসাবাদ চলে তাকে এবং সেই জিজ্ঞাসাবাদের পর বেরিয়েছেন এই মুহূর্তে মানিক ভট্টাচার্য, কিন্তু যে কোনোভাবেই হোক টেলিভিশন চ্যানেলের ক্যামেরা এবং তাদের প্রশ্নকে এড়িয়ে যেতে তিনি উদ্গ্রীব, কোনো প্রশ্নের তিনি উত্তর দিচ্ছেন না। আমাকে বাড়ি ভিতরে দিতে হবে স্যার, ওনাকে বাড়ি ভিতরে দিতে হবে। পিঙ্কি রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি। পিঙ্কি, পিঙ্কি, মানিক ভট্টাচার্য বেরোচ্ছেন নিজাম প্যালেস থেকে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন না। আপনার সঙ্গে সিবিআই কি কথা বললো? আপনারা করছেন 270 জন, মানিকবাবু 270 জনের বাতিল করা হয়েছে। হ্যালো, মানিকবাবু কি বলুন? হ্যালো, এই এখানে আর দরকার নেই, অনেক হয়েছে বলা। সাংবাদিকদের প্রশ্ন এড়ালেন মানিক ভট্টাচার্য। প্রায় 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। রীতিমতো নাটকীয় পরিস্থিতি। নিজাম প্যালেসে সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে বেরিয়ে আসার পর মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে ঘিরে আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পিঙ্কি, জানতে চাইবো তোমার কাছ থেকে এই মুহূর্তে মানিকবাবু কি কোনো প্রশ্নেরই উত্তর দিতে সম্মত নন? পিঙ্কি, শোনা যাচ্ছে? মানিক ভট্টাচার্যকে ঘিরে মিডিয়া এবং টেলিভিশন চ্যানেলগুলির যে প্রশ্ন এবং তাদের যে কৌতূহল, অর্থাৎ সিবিআই এর কি প্রশ্নে তিনি মুখোমুখি হলেন, সিবিআইয়ের সঙ্গে কি কথা হলো, সিবিআইকে তিনি কি জানালেন, তার কোনোটিরই মুখোমুখি না হয়ে মানিক ভট্টাচার্য তার সম্ভবত তার লয়ার, তার আইনজীবীর গাড়িতে, তার কারণ গাড়ির পিছনে লেখা রয়েছে অ্যাডভোকেট এবং তার একটি নাম্বার রয়েছে, সেই গাড়িতে চড়ে একরকম উধাও হলেন এবং তার আগে বারবার তার আইনজীবী কখনো পুলিশ, আমরা জানি না কাকে ফোন করছিলেন, কিন্তু দেখানোর চেষ্টা করেন তিনি পুলিশকে ফোন করছেন এবং এটাও বলার চেষ্টা করলেন যে মানিক ভট্টাচার্যকে ঘিরে মিডিয়া যেন কোনো রকম কোনো বিশৃঙ্খলা তৈরির চেষ্টা না করে, তাকে যেন বারবার প্রশ্ন না করা হয় এবং এমনটাও বলার চেষ্টা করলেন তার আইনজীবী যে তাকে টর্চার করা হচ্ছে। জবাব চায় বাংলা আজকে এই পর্যন্তই। এরপর দেখুন 294 দেশের 1 নম্বর হিট নিউজ শো নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।